হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমাদের ভূগোলের জিরো টু হিরো সিরিজের পার্ট 2। আজকের ভিডিওতে আমরা ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তোমরা যদি আমাদের পার্ট 1টা না দেখে থাকো, যেখানে আমরা ভারতের অবস্থান নিয়ে একটু আলোচনা করেছিলাম এবং গভীরভাবে দেখেছিলাম যা যা কোশ্চেন ভারতের অবস্থান থেকে আসতে পারে, ভারতের উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, বর্ডার কার কার সাথে শেয়ার করছে, সেই বর্ডারগুলোর নাম কি, সব আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। পার্ট 1 যদি না দেখে থাকো, আগে পার্ট 1 দেখো। এই যে ভিডিওগুলো সিরিজ আসছে, সেখানে তোমরা ভূগোলের সমস্ত কনসেপ্ট পুরো বেসিক্স থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখে যাবে। ঠিক আছে, এগুলো WBCS, WBPSC, SSC, রেলওয়ে যত এক্সাম আছে সেখানে ভূগোল আসে, তাদের তোমরা বেসিক কভার করার জন্য, তাদের তোমার ফাউন্ডেশন বানানোর জন্য এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। চলো স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে ধরো তোমরা ট্রেনে করে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করছো, তোমরা কি দেখতে পাবে? তোমরা যখন কাশ্মীরে যাবে তখন দেখতে পাবে বরফে ঢাকা পাহাড়। আবার ঠিক একইভাবে যখন সাউথে যাবে, কেরালে যাবে, তখন দেখতে পাবে নারকেল গাছ, তাই না? একইভাবে যখন রাজস্থানে যাবে তখন দেখতে পাবে হচ্ছে মরুভূমি। একইভাবে রাজস্থান থেকে যখন মেঘালয়ের দিকে যাবে তখন দেখতে পাবে সমুদ্র, বিশাল পাহাড়। পশ্চিমবঙ্গে আসলে দেখতে পাবে বিশাল সমুদ্র তট, সুন্দরবন, তাই না? তো সরি, তো ভাবতে পারো ভারতে একটা দেশের মধ্যে এত রকমের বৈচিত্র্য, এত রকমের ভাষা, এত রকমের সংস্কৃতি, তবু এই দেশটার নাম একটাই দেশ, ভারত। ঠিক আছে, সেই জন্য ভারতকে অনেক সময় কি বলা হয়? ভারতীয় উপমহাদেশ। তোমরা এই কথাটা নিশ্চয়ই শুনেছো, ভারতীয় উপমহাদেশ। যারা ক্রিকেট দেখো তারা নিশ্চয়ই শুনেছো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বা ভারতকে উপমহাদেশ এই জন্যই বলা হয় কারণ ভারতের এত বৈচিত্র্য, এত ভাষা, এত সংস্কৃতি, তবু একটা দেশ এটা। ঠিক আছে, এবার দেখো, আজকের ক্লাসে আমরা শুধু মুখস্থ করবো না যে কোনটা রাজ্য, কোনটা কেন্দ্রশাসিত অঞ্চল, কি আসতে পারে, সেগুলো তো আমরা বলবোই, তার সাথে আমরা একসঙ্গে ভারত ভ্রমণ করব। ঠিক আছে, আগে দেখো ভারত কি। ভারত বা ইন্ডিয়া, সেটা আমাদের যখন কনস্টিটিউশন তোমরা পড়ছো বা পড়বে তখন দেখতে পাবে লেখা থাকে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, দ্যাট ইজ ভারত ইজ আ ইউনিয়ন অফ স্টেট। মানে কি? ইজ এ ইউনিয়ন অফ স্টেট, মানে কি ভারত আর ইন্ডিয়া যে একই কথা, মানে ভারত বা ইন্ডিয়া সেটা কি একটা ইউনিয়ন অফ স্টেট, মানে অনেক স্টেটের সমষ্টি হচ্ছে ভারত। ঠিক আছে, তাই ভারতকে বলা হয় একটা ফেডারেল কান্ট্রি। ফেডারেল কান্ট্রি বা বাংলায় যদি বলো সেরকম বলা হয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যেখানে আমাদের স্টেট আছে এবং কেন্দ্র আছে। ঠিক আছে, তো ভারতের বর্তমানে হচ্ছে রাজ্যের সংখ্যা হচ্ছে 28 এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8। 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং 28টা রাজ্য আছে। ঠিক আছে, সেই 28টা রাজ্য কি, প্রত্যেক রাজ্যের বিশেষত্ব কি, সব আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো, ম্যাপ পয়েন্টিং করে পড়বো, যাতে আমাদের আমরা ভুলে যাই না এবং আমাদের মনে থাকে পরীক্ষার আগে। ঠিক আছে, আমাদের ভিজুয়ালাইজেশন হয় জিনিসটার। ঠিক আছে, এবার দেখো ভারতের রাজধানী কি, তোমরা জানো নয়াদিল্লি। ঠিক আছে, এবং ভারতের যদি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল বলে, ধরো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল কেন বলে? পুরোটাই তো রাজ্য হতে পারতো, আবার কি আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করার কি দরকার ছিল? এটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝো, খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। ধরো একটা বড় পরিবার আছে, সরি, বাবা প্রত্যেক সন্তানকে আলাদা দায়িত্ব দিয়েছেন, কিন্তু ধরো সেই পরিবারে কয়েকজন শিশু আছে, সেই শিশুর দায়িত্ব বাবা নিজেই সামলাচ্ছেন। ঠিক একইভাবে রাজ্য হচ্ছে অনেকটা বড় সন্তানদের মতো, যাদের নিজস্ব সরকার আছে, নিজস্ব মুখ্যমন্ত্রী আছে, বিধানসভা আছে, সব নিজস্ব থাকে। ঠিক আছে, তারা কেন্দ্রের উপর অতটাও ডিপেন্ডেন্ট না। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে সেই শিশুটার মতন, যারা সরাসরি কেন্দ্রের অধীনে পরিচালিত হয়। ঠিক আছে, তাহলে দিল্লি, জম্মু কাশ্মীর, পুদুচেরি, এরা হচ্ছে বিধানসভা আছে এই 3টে কেন্দ্রশাসিত অঞ্চলের, কিন্তু বাকি কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব নিজস্ব মুখ্যমন্ত্রী নেই। এই 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে একমাত্র মুখ্যমন্ত্রী থাকে। সে যাই হোক, সেগুলো আমরা পরে আলোচনা করছি। দেখো, এবার আমরা ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে ভারতের প্রত্যেকটা রাজ্য একটু একটু করে দেখে নিই। দেখো, সবচেয়ে উত্তরে থাকে এখানে হচ্ছে জম্মু কাশ্মীর। এবার আগে এটা পুরোটা একটা জম্মু কাশ্মীর ছিল, 2019 সালে 370 নম্বর ধারা ভেঙে যাওয়ার পর এদিকটা হয়ে যায় জম্মু কাশ্মীর, এদিকটা হয়ে যায় লাদাখ। এটা তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, এবার আমরা যদি নিচে নামি, এই যে পোর্শনটা, এটাকে আমরা কি বলি? হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশের ক্যাপিটাল কি? সিমলা। ঠিক আছে, এবং গ্রীষ্মকালীন ক্যাপিটাল আছে, শীতকালীন ক্যাপিটাল। পরে আমরা ক্যাপিটাল মানে রাজধানী ফাজধানী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কোনো চিন্তা নেই। এখন শুধু আমরা দেখছি কোন স্টেটটা কোথায় অবস্থিত। এটাকে বলা হয় পাঞ্জাব। পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে, এবং পাকিস্তানেও পাঞ্জাব বলে একটা জায়গা আছে, তোমরা নিশ্চয়ই জানো। এইখানে যদি চলে আসি, এই ল্যান্ডলকড এরিয়াটাকে বলা হয় হরিয়ানা, এবং হরিয়ানা এবং এখানে যে ইউপি আছে, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য।
পপুলেশনের দিক থেকে। তো ইউপি আর হরিয়ানার মাঝখানে এই জায়গাটাকে বলা হয় নিউ দিল্লি বা দিল্লি, দিল্লি বলা হয়। দিল্লির মধ্যেই আছে নিউ দিল্লি, যেটা হচ্ছে ভারতের ক্যাপিটাল। ঠিক আছে, আমরা যদি বাঁদিকে চলে আসি, এখানে আছে রাজস্থান, এইখানে আছে গুজরাট, এইখানে আছে তোমার মহারাষ্ট্র। মহারাষ্ট্র ঠিক ভারতের হার্ট আছে, মানে ঠিক মাঝামাঝি বরাবর অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, এবার ধরো আস্তে আস্তে আমরা যদি পূর্ব দিকে আসি, পূর্ব দিকে তোমার আছে, এখানে আছে তোমাদের বিহার, বিহারের নিচেই আছে ঝাড়খণ্ড। বিহার আর ঝাড়খণ্ড একসাথে ছিল, পরে আলাদা হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে উড়িষ্যা, এইটা হচ্ছে ছত্তিশগড়। বুঝতে পারলে লাল এরিয়াগুলো? এবার আমরা নীল লাল কেন করে রেখেছি সেটাও আমরা পরে বলছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটাকে বলা হয় সিকিম। এবার দেখো সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্ব ভারতের 7টা ছোট ছোট রাজ্য আছে, তাদের কি বলা হয়? অরুণাচল প্রদেশ। এইটা অরুণাচল প্রদেশ, যার সঙ্গে চায়নার বর্ডার আছে। এটা হচ্ছে ভারতের পূর্বতম রাজ্য বটে। ঠিক আছে, এবং গুজরাট ভারতের পশ্চিমতম রাজ্য। জম্মু কাশ্মীর হচ্ছে ভারতের উত্তরতম রাজ্য, এবং দক্ষিণ হচ্ছে তামিলনাড়ু। তো ঠিক আছে, আমরা তামিলনাড়ু পর্যন্ত যাব। আগে দেখো এখানে অরুণাচল প্রদেশ আছে, সবচেয়ে বড় হচ্ছে উত্তর পূর্ব ভারতে আসাম, এইটা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের ঠিক নিচেই আছে হচ্ছে মণিপুর, মণিপুর। ঠিক আছে, এবং এই মণিপুরের আর একটু নিচে আছে হচ্ছে মিজোরাম, মিজোরাম। এখানে কি আছে? বাংলাদেশ, বাংলাদেশ যদিও আমাদের কি বলে রাজ্য না, আমাদের প্রতিবেশী দেশ, তাও আমি বলে দিলাম। এখানটা আছে বাংলাদেশ। এই জায়গাটায় আছে, এই ছোট্ট রাজ্যটার নাম হচ্ছে ত্রিপুরা, এবং এই রাজ্যটার নাম হচ্ছে মেঘালয়, মেঘালয়। আমরা উত্তর পূর্ব ভারত দেখে নিলাম, উত্তর ভারত দেখে নিলাম, পূর্ব ভারত দেখে নিলাম, পশ্চিম ভারত দেখে নিলাম, এবার দক্ষিণ ভারতটা শুধু বাকি থাকো। এবার দক্ষিণ ভারতে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটাই রাজ্য ছিল, সেটা এখন ভেঙে গিয়ে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন ভেঙে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো এখন কি হয়ে গেছে, 2014 সালের পর এটা অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, এটা তেলেঙ্গানা হয়ে গেছে। ঠিক আছে, তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবীনতম রাজ্য, মানে নিউয়েস্ট, নিউয়েস্ট স্টেট, মানে এরপরে আর কোনো স্টেট তৈরি হয়নি। ঠিক আছে, এই যে এরিয়াটা, একে বলা হয় গোয়া, গোয়া। একে বলা হয় কর্ণাটকা, কর্ণাটকা। এটা হচ্ছে কেরালা, এটা হচ্ছে তামিলনাড়ু। তোমরা তাহলে বুঝতে পেরে গেলে ভারতের কোন স্টেটটা কোন জায়গায় অবস্থিত। আমরা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট করে করে বুঝলাম। ঠিক এই জায়গাটায় আছে হচ্ছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ ভারতের পার্ট, কিন্তু মালদ্বীপ ভারতের পার্ট না, মালদ্বীপ হচ্ছে একটা স্বতন্ত্র দেশ। এবং এই জায়গাটাতে আছে হচ্ছে ছোট ছোট অনেক আইল্যান্ড আছে, সেগুলোকে বলা হয় আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। এতটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। এবার যদি বলে সরি, আর কয়েকটা কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই ঠিক এই জায়গাটাতে হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন দিউ, দমন দিউ, দাদরা অ্যান্ড নগর হাভেলি। ঠিক আছে, এই সব আমরা দেখে নিলাম। ভারতের সবকটা রাজ্য আমরা কোথায় অবস্থিত, কি অবস্থিত ভালো করে দেখে নিলাম। ভারতে কার কার সাথে সীমানা শেয়ার করছে সেগুলো আমরা দেখে নিলাম। এবার এই রাজ্যগুলো তৈরি হলো কি করে সেগুলো আমরা দেখব। হচ্ছে রাজ্যগুলো ভারতের প্রথমে ম্যাপ এরকম ছিল না, আস্তে আস্তে রাজ্যগুলো বিস্তার হয়েছে, ভাঙেছে, সময়ের সাথে সাথে অন্য রাজ্য ভেঙে অন্য রাজ্য তৈরি হয়েছে। সেগুলো কিভাবে হয়েছে আমরা এই ভিডিওতেই ভালো করে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, তার আগে দেখে নাও ভারতের কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। মানে হচ্ছে ভারতের যে স্ট্যাট যদি দেখতে চাও, ভারতের আয়তন হিসাবে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, আয়তনের হিসাবে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সরি গোয়া। ঠিক আছে, এবার যদি জনসংখ্যার বিচারে দেখো, জনসংখ্যার বিচারে মানে পপুলেশনের বিচারে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে ইউপি, এবং পপুলেশনের বিচারে সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে সিকিম। এতটা তোমাদের জানতে হবে। এটা হচ্ছে পপুলেশন, জনসংখ্যার বিচারে। দাঁড়াও এক সেকেন্ড, অন্য কালার দিয়ে কালার করে দিই। তো জনসংখ্যার বিচারে হচ্ছে ইউপি আর সিকিম। ঠিক আছে, এবার ধরো যদি জনঘনত্ব বলা হয়, জনঘনত্বের বিচারে হচ্ছে
জনঘনত্বের বিচারে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে বিহার, মানে বিহারের পপুলেশনের ডেন্সিটি সবচেয়ে বেশি, এবং জনঘনত্বের হিসাবে সবচেয়ে ছোট রাজ্য হচ্ছে, মানে নিম্নতম জনঘনত্ব আছে হচ্ছে অরুণাচল প্রদেশে। আরো কয়েকটা জিনিস দেখো, যদি বলে সাক্ষরতা, সাক্ষরতা মানে কি জানো তোমরা? সাক্ষরতা মানে হচ্ছে লিটারেসি। লিটারেসি হিসাবে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে, সবচেয়ে বেশি লিটারেট স্টেট হচ্ছে, এক সেকেন্ড, সবচেয়ে বেশি যদি লিটারেসির হিসাবে বলা হয়, সাক্ষরতার হিসাবে সবচেয়ে বড় স্টেট হচ্ছে কেরালা, এবং সবচেয়ে ছোট স্টেট হচ্ছে, মানে সবচেয়ে কম লিটারেট স্টেট সাক্ষরতার হার হচ্ছে বিহারে। এই জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে বিহার, এই লাদাখ, এবং সবচেয়ে ছোট হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে? এবার যদি বলে ভারতের সবচেয়ে বড় জেলা, ঠিক আছে, লার্জেস্ট ডিস্ট্রিক্ট যদি বলে, ভারতের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে কচ্ছ। কচ্ছ কোথায় অবস্থিত? কচ্ছ অবস্থিত গুজরাটে। কচ্ছের রণ তোমরা নাম নিশ্চয়ই শুনেছ। কচ্ছের রণটাকেই বাংলায় বলা হয়, এই ইংরেজিতে বলা হয় কচ্ছ, আর বাংলায় বলা হয় কচ্ছ, ঠিক আছে? এবং সবচেয়ে ছোট জেলা হচ্ছে মুম্বাই সিটি। এইগুলো তোমাদের এক্সামে বারবার আসে, সেজন্য আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এবার যদি বলে সর্বাধিক রাজ্য দ্বারা সীমানা স্পর্শ করেছে এরকম কোনো রাজ্য, মানে ম্যাক্সিমাম স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে, তখন অ্যান্সার হবে ইউপি। এখানে দেখো আমরা ম্যাপে দেখতে পাবো ইউপি সবচেয়ে ম্যাক্সিমাম স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করছে। এখানে একটা, দুটো, ওয়েট, এটা একটা মার্ক করা হয়নি, এইটাকে বলা হয় উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, ঠিক আছে? ইউপি দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা রাজ্যের সাথে ইউপি বাউন্ডারি শেয়ার করছে, সেই জন্য হচ্ছে ইউপি ইম্পর্টেন্ট। ইউপি যদি জিজ্ঞেস করে কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সাথে সীমানা শেয়ার করে, তখন উত্তর হবে ইউপি। এবার দেখো নেক্সট, দেখো এবার রাজ্য কিভাবে এরকমভাবে আমাদের এখন বর্তমান যে ম্যাপ যেটা বলছিলাম, সেই ম্যাপটা আমরা এরাম কি করে, মানে রাজ্যের এরকমভাবে বিন্যাস হলো কি করে, ঠিক আছে? তার একটা ছোট্ট করে টাইম লাইন এখানটা দেওয়া আছে। দেখো, ভারত স্বাধীন হয়েছে 1947-এ। 1947-এ তোমরা নিশ্চয়ই জানো ভারতে অনেক প্রিন্সলি স্টেট ছিল, দেশীয় রাজ্য ছিল, সেগুলোকে একত্রিত করার কাজ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, বা ভারতের বিসমার্ক বলা হয়, ঠিক আছে? তো এবার দেশ তো তৈরি হয়ে গেল, এবার দেশের ভেতর বিভিন্ন রাজ্য গঠন করার কাজ প্রথমেই তৈরি হয়েছিল হচ্ছে 1953 সালে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। তোমাদের এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, এটা যেহেতু ইলিস্ট্রেট করা আছে, ভিজুয়ালাইজ করা আছে, পরে তোমাদের দেখতে খুব সুবিধা হবে। তো প্রথমে তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ, 1960-এ এসে তৈরি হয় হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট। 1963-তে তৈরি হয় নাগাল্যান্ড। 1956-তে পাশ হয়েছিল স্টেট রিকগনিশন অ্যাক্ট, ঠিক আছে? 1963-তে নাগাল্যান্ড, 1966-তে হরিয়ানা, এবং মেঘালয়, মণিপুর ও ত্রিপুরা, এই রাজ্যগুলো তৈরি হয় 1966-তে। 1975-এ তৈরি হয় সিকিম। 2000 সালে ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড তোমার বিহার থেকে ভেঙে, ছত্তিশগড় এমপি থেকে ভেঙে, এবং উত্তরাখণ্ড ইউপি থেকে ভেঙে তৈরি হয়েছিল। এবং সর্বশেষ তৈরি হয় 2014 সালে তেলেঙ্গানা, ঠিক আছে? আমরা সবকটা স্টেট কিভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে তৈরি হলো দেখলাম, এবং কোন স্টেট কোথা থেকে ভেঙে তৈরি হয়েছে তখন সেই স্টেটের কথা বলবো, তখন আমরা বলে দেব। দেখো, প্রথমেই শুরু করা যাক উত্তর ভারত থেকে। উত্তর ভারতে আমরা মেনলি এই 5টা স্টেট দেখতে পাই, ঠিক আছে? তার মধ্যে আমরা ফার্স্টে আলোচনা করব হিমাচল প্রদেশ নিয়ে। তো হিমাচল প্রদেশের দেখো ক্যাপিটাল কি লেখা আছে? হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে তোমার দুটো ক্যাপিটাল। হিমাচল প্রদেশ এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের দুটো ক্যাপিটাল হয়, তাদের গ্রীষ্মকালীন এবং শীতকালীন ক্যাপিটাল আলাদা হয়। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটাল হয়। তো হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন ক্যাপিটাল হচ্ছে সিমলা, এবং শীতকালীন ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা। এটা তোমাদের একটা ফার্স্ট জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? এবং হিমাচল প্রদেশ আপেল উৎপাদনের জন্য বিখ্যাত। হিমাচল প্রদেশ আপেল উৎপাদনের জন্য বিখ্যাত, ঠিক আছে? হিমাচল প্রদেশের মেইন ভাষা হচ্ছে হিন্দি এবং পাহাড়ি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? 1948 সালে প্রথম এটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল,
1948-এ এটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং পরে 1971-এ গিয়ে হিমাচল প্রদেশ স্টেটহুডের সম্মান পায়, মানে রাজ্য হিসাবে সম্মান পায় 1971-এ গিয়ে। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে। ভারতের প্রথম কার্বন ফ্রি স্টেট হচ্ছে হিমাচল প্রদেশ। কার্বন ফ্রি স্টেট মানে কার্বন মুক্ত রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ, এটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের তোমার ধরো লোকসভার কেন্দ্র যদি বলে, হিমাচল প্রদেশের লোকসভা হচ্ছে 4টি এবং রাজ্যসভার সিট হচ্ছে 3টি। লোকসভার সিট 4টি, রাজ্যসভার সিট হচ্ছে 3টি। হিমাচল প্রদেশের পর আমরা দেখব উত্তরাখণ্ড নিয়ে। উত্তরাখণ্ড অবস্থিত হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারতের এই 5টা রাজ্যের মধ্যে সেকেন্ড রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডে দেখো, উত্তরাখণ্ডেরও দুটো ক্যাপিটাল, আমরা বললাম উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের দুটো ক্যাপিটাল স্টেটদের মধ্যে। তো উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটালের মধ্যে শীতকালীন ক্যাপিটাল হচ্ছে দেরাদুন এবং গ্রীষ্মকালীন ক্যাপিটাল হচ্ছে গাইরসেন। তো উত্তরাখণ্ডের দুটো ক্যাপিটালের মধ্যে শীতকালীন হচ্ছে দেরাদুন এবং গ্রীষ্মকালীন ক্যাপিটাল হচ্ছে গাইরসেন। ঠিক আছে, উত্তরাখণ্ডকে দেবভূমিও বলা হয়। উত্তরাখণ্ডকে কী বলা হয়? দেবভূমি বলা হয়, কারণ এখানে তোমার যে আমাদের 4 ধাম যাত্রা হয়, সেই 4 ধামের মধ্যে বিশেষ বিশেষ ধামগুলো সবই উত্তরাখণ্ডেই অবস্থিত। ঠিক আছে, এবার উত্তরাখণ্ডের ভাষাগুলো হচ্ছে 4 ধাম আছে। উত্তরাখণ্ড 2000 সালে গঠিত হয়েছিল, 2000 সালে 9ই নভেম্বর। ঠিক আছে, উত্তরাখণ্ডের মেন ভাষা হচ্ছে হিন্দি, ইংলিশ, গাড়োয়ালি, এই 3টে ভাষা উত্তরাখণ্ডের মেন ভাষা। ঠিক আছে, উত্তরাখণ্ডের লোকসভার সিট হচ্ছে 5টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 3টে। এই জিনিসগুলো তোমাদের উত্তরাখণ্ডের ব্যাপারে মনে রাখতে হবে। উত্তরাখণ্ড হচ্ছে ইউপি থেকে, মানে উত্তরপ্রদেশ থেকে ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়েছিল। নেক্সট স্টেট হচ্ছে আমাদের পাঞ্জাব। আগে আমরা ইউপি নিয়েই বলে নিই, চলো। ইউপি হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য। ইউপির ক্যাপিটাল হচ্ছে লখনউ, সর্বাধিক জনসংখ্যা আছে এখানে। ইউপির কয়েকটা ফেমাস সিটির নাম হচ্ছে বারাণসী, অযোধ্যা এবং প্রয়াগরাজ। ঠিক আছে, ইউপির আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতে একমাত্র কয়েকটি রাজ্য আছে যাদের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, আমি সেগুলো বলে দেব। ঠিক আছে, ইউপির মেন ভাষা হচ্ছে হিন্দি, উর্দু, ভোজপুরি, এই 3টে হচ্ছে ইউপির মেন ভাষা। এবং ইউপির তোমার লোকসভার সিট হচ্ছে 80টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 31টা, যেটা হচ্ছে ভারতের হাইয়েস্ট। কোনো রাজ্যের ক্ষেত্রে হাইয়েস্ট লোকসভার সিট হচ্ছে 80টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 31টা, ইউপিতেই অবস্থিত। ঠিক আছে, ইউপি হয়ে গেল, উত্তরাখণ্ড হয়ে গেল। এবার আমরা দেখব পাঞ্জাব। পাঞ্জাব তৈরি হয়েছিল 1966 সালে। পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডারও বলা হয়। পাঞ্জাবে আছে হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির। পাঞ্জাবের মেন ভাষা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবের মেন রিলিজিয়ন হচ্ছে শিখ রিলিজিয়ন। পাঞ্জাবের লোকসভার সংখ্যা হচ্ছে 13টা এবং রাজ্যসভার সংখ্যা হচ্ছে 7টা। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। পাঞ্জাব শস্য উৎপাদনে ভারতের বিশেষ ভূমিকা পালন করে এবং পাঞ্জাব গম উৎপাদনে ভারতের মধ্যে সর্বপ্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, এরপর দেখো আমরা উত্তর ভারতের 4টে স্টেট দেখে নিলাম। এবার পরের লাস্ট স্টেট হচ্ছে হরিয়ানা। হরিয়ানা তৈরি হয়েছিল 1966 সালের 1 নভেম্বর। ঠিক আছে, হরিয়ানারও ক্যাপিটাল চণ্ডীগড় বলে একটা আমাদের ইউনিয়ন টেরিটরিও আছে। তাদের 3 জনের ক্যাপিটাল, পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়, 3 জনের ক্যাপিটালই হচ্ছে চণ্ডীগড়। হরিয়ানার মূল ভাষা হচ্ছে হিন্দি। হরিয়ানা হচ্ছে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের কেন্দ্র ছিল। গ্রিন রেভলিউশন স্টার্ট হয়েছিল হরিয়ানা থেকে। হরিয়ানার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, তার সাথে পাঞ্জাবিও বটে। কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের যুদ্ধ ছিল, সেটাও হরিয়ানাতেই অবস্থিত। ঠিক আছে, এবং হরিয়ানার লোকসভার সিট নাম্বার হচ্ছে 10টা এবং রাজ্যসভার সিট আছে 5টা। এগুলো হলো আমাদের উত্তর ভারতের রাজ্য। এবার আমরা আসবো পূর্ব ভারতের রাজ্যে। পূর্ব ভারতে আমরা মেনলি 4টি রাজ্য দেখতে পাই। নাম্বার 1 হচ্ছে বিহার, নাম্বার 2 ঝাড়খণ্ড, নাম্বার 3 পশ্চিমবঙ্গ এবং নাম্বার 4 হচ্ছে উড়িষ্যা।
তো প্রথমেই আমরা বিহার নিয়ে একটু আলোচনা করব। বিহারের ক্যাপিটালের নাম হচ্ছে পাটনা। বিহারের মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, তার সাথে ভোজপুরি। বিহার তৈরি হয়েছিল 1912 সালে, কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকেই বিহার আরও একবার ভাগ হয়েছিল, সেটা আমরা পরে বলছি। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত, বোধগয়া বিহারে অবস্থিত, মগধ বিহারে অবস্থিত। ঠিক আছে, সব ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে এগুলো বিহারে অবস্থিত। পাটনা শহরটা তৈরি করেছিল শেরশাহ। শেরশাহ, তোমরা ইতিহাসে নিশ্চয়ই পড়েছো শেরশাহের নাম। শেরশাহ তৈরি করেছিল পাটনা। এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, এবার যদি রাজ্যসভার সিট আসি, রাজ্যসভার সিট আছে বিহারে 16টা এবং লোকসভার সিট আছে হচ্ছে 42টা। লোকসভার সিট আছে বিহারে 42টা। পরের রাজ্য দেখো, পরের রাজ্য হচ্ছে আমাদের ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যা আছে। তো এদের মধ্যে আমরা এরপর আলোচনা করব হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে। ঠিক আছে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে নিয়ে। তো পশ্চিমবঙ্গের ক্যাপিটাল কি? কলকাতা, তোমরা সবাই জানো। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গের তোমার কি বলে, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, দার্জিলিং পশ্চিমবঙ্গে অবস্থিত, হুগলি বন্দর পশ্চিমবঙ্গে অবস্থিত, রানীগঞ্জ কয়লাখনি পশ্চিমবঙ্গে অবস্থিত। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবার যদি পশ্চিমবঙ্গের আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে। পশ্চিমবঙ্গের লোকসভার সিট হচ্ছে 42টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 18টা। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরের রাজ্য দেখো, পরের রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওড়িয়া। ঠিক আছে, কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত। জগন্নাথ মন্দির, চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটা তোমাদের মনে রাখতে হবে। যা কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত। ওড়িশার ওড়িশি নাচ বিখ্যাত। ওড়িশারই নাচ, তো এটা বিখ্যাত। উড়িষ্যার লোকসভা হচ্ছে 21টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 10টা। হয়ে গেল, উড়িষ্যা হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ঝাড়খণ্ড নিয়ে। তো ঝাড়খণ্ডের ক্যাপিটালের নাম হচ্ছে রাঁচি। ঝাড়খণ্ডের 2000 সাল থেকে 2000 সালে বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটা তৈরি হয়েছিল। ঝাড়খণ্ড বলে কোনো স্টেট অরিজিনালি আমাদের মানে ভারতে প্রথম থেকে ছিল না। ঝাড়খণ্ড হচ্ছে 2000 সালে ঝাড়খণ্ড ভেঙে কোথা থেকে তৈরি হয়েছিল? বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবং ঝাড়খণ্ডে হচ্ছে ঝরিয়া অবস্থিত, ঝর্ণার রাজ্য, অনেক ওয়াটারফলস আছে এবং খনিজ সম্পদে সমৃদ্ধ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা কী কী জিনিস দেখলাম? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ, যেগুলো হচ্ছে পূর্ব ভারতের ইম্পর্টেন্ট রাজ্য। এরপরে আমরা চলে যাব উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্ব ভারতের প্রথম এবং সবচেয়ে বৃহত্তম রাজ্য হচ্ছে আসাম। আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর। আসামে অসমীয়া ভাষা বলা হয়। আসাম 1950 সালে গঠিত। আসামে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত, যেখানে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় এবং ব্রহ্মপুত্র নদ আসাম থেকে প্রবাহিত হয়েছে। আসামের লোকসভার সিট হচ্ছে 13টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 7টা। এবং আসাম চা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এইটা হলো। এবার সেকেন্ড আমরা দেখব হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রাজ্য আসাম হওয়ার পর এরপর আমরা দেখব অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের অরুণ কথার অর্থ হচ্ছে সূর্য। অরুণাচল প্রদেশ শব্দের অর্থ হচ্ছে ভারতের, যেহেতু এটি পূর্বে অবস্থিত, মানে পূর্বতম রাজ্য, এখানে সূর্য প্রথমে ওঠে, সেই জন্য এর নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, মানে সূর্যোদয়ের রাজ্য। ঠিক আছে, এখানকার প্রধান ভাষা ইংরেজি। এটা 1987 সালে তৈরি হয়েছিল। ভারতের সূর্যোদয় এখানে প্রথম হয়, যেটা আমি বললাম। এবং ম্যাকমোহন রেখা, যেটা চীন এবং ভারতের সঙ্গে রেখা, যেটা চীন মানতে চায় না, সেটা হচ্ছে এই রাজ্যের সঙ্গে ভারত এবং চীনে আছে। এখানে তাওয়াং মঠ আছে, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধিস্ট মঠ। 1987 সালের 20 ফেব্রুয়ারি তৈরি হয়েছিল অরুণাচল প্রদেশ। এবং তার আগে অরুণাচল প্রদেশ NEF এর মেম্বার ছিল,
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির মেম্বার ছিল হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এবং এর সঙ্গে আরেকটা জিনিস জানা রাখতে হবে, অরুণাচল প্রদেশের লোকসভার সিট হচ্ছে 2টো এবং রাজ্যসভার সিট হচ্ছে 1টা। ঠিক আছে, অরুণাচল প্রদেশ নিয়ে আমরা আলোচনা করলাম, আসাম নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমাদের রাজ্য হচ্ছে এরপর আমাদের রাজ্য হচ্ছে মেঘালয়া। মেঘালয় নিয়ে আমরা আলোচনা করব। তো মেঘালয়ের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং। মেঘালয়ের ক্যাপিটালের নাম হচ্ছে শিলং। এটি 1972 সালের 21শে জানুয়ারি তৈরি হয়। এখানে এশিয়ার সর্বোচ্চ পরিষ্কার গ্রাম মানে ক্লিনেস্ট ভিলেজ আছে, যার নাম হচ্ছে মৌলিনং। ঠিক আছে, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ এরিয়া মৌসিনরাম এবং চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত, এটা তোমাদের জানতে হবে। মেঘালয়ের লোকসভার কেন্দ্র হচ্ছে 2টো এবং রাজ্যসভার সংখ্যা হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 1টা। হয়ে গেল। এবং উত্তর পূর্ব ভারতের আরও ইম্পর্ট্যান্ট কয়েকটা রাজ্য আছে, যেগুলো হচ্ছে সিকিম, এখানে আছে সিকিম, এবং মেঘালয়ের সাথেই আছে হচ্ছে মিজোরাম এবং ত্রিপুরা। এগুলো আমরা পরের স্লাইডে দেখছি। তো এখন আমরা সিকিম নিয়ে একটু আলোচনা করে নিই। সিকিমের ক্যাপিটালের নাম হচ্ছে গ্যাংটক। সিকিম হচ্ছে ভারতের প্রথম জৈব কৃষি রাজ্য মানে অর্গানিক অ্যাগ্রিকালচার স্টেট। ঠিক আছে, সিকিম তৈরি হয়েছিল 1975 সালে। ঠিক আছে, সিকিমের প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে লেপচা, নেপালি এবং ভুটানি। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা যা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সিকিমে অবস্থিত। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় দীর্ঘতম শৃঙ্গ। তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রথম কি মাউন্ট এভারেস্ট, সেটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে K2 বা গডউইন অস্টিন, সেটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। এবং তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এতটা তোমরা জানো। এবং সিকিমের যদি বলে রাজ্যসভার সংখ্যা, রাজ্যসভার সিট হচ্ছে 1টা এবং লোকসভার সিট হচ্ছে 1টা। লোকসভা এবং রাজ্যসভার সিট হচ্ছে 1টা করে। এরপর আমরা আলোচনা করব উত্তর পূর্ব ভারতের সেকেন্ড পার্টে আমরা দেখো, এখানে আমরা 4টে রাজ্য করলাম, পরে আরও 4টে রাজ্য আছে যেগুলো আমরা সেকেন্ড পার্টে কভার করছি। তো সেকেন্ড পার্টে দেখো কি কি আছে। প্রথম রাজ্য আছে আমাদের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। প্রথমে আমরা নাগাল্যান্ড নিয়ে আলোচনা করব। নাগাল্যান্ড তৈরি হয়েছিল 1963 সালে। নাগাল্যান্ডের ক্যাপিটালের নাম হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব বিখ্যাত। হর্নবিল উৎসব নাগাল্যান্ডে বিখ্যাত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক স্থান হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে যদি ভাষা বলে, ভাষা হবে আঙ্গামি, আও, চাং। এই 3টে ভাষার নাম তোমাদের মনে রাখতে হবে। এবং নাগাল্যান্ডের হচ্ছে অনেক রকমের উপজাতি থাকে। নাগাল্যান্ডের লোকসভার সিট হচ্ছে 1টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 1টা। লোকসভা এবং রাজ্যসভার সিট 1টা করে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো মণিপুরে। মণিপুর, মিজোরাম এই দুটো হচ্ছে পাশাপাশি অবস্থিত। তো মণিপুর তৈরি হচ্ছিল 1972 সালে। মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। মণিপুরের লোকটাক লেক অবস্থিত। লোকটাক লেকে কি অবস্থিত? লোকটাক লেকে কেইবুল লামজাও অবস্থিত। কেইবুল লামজাও কি? কেইবুল লামজাও হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে সাংগাই হরিণ বা ড্যান্সিং ডিয়ার দেখতে পাওয়া যায়। ড্যান্সিং ডিয়ার এটি হচ্ছে এক প্রকারের বিলুপ্তপ্রায় প্রাণী। ঠিক আছে, আরও কি কি মণিপুরের ব্যাপারে মনে রাখতে হবে। মণিপুরি নৃত্য বিখ্যাত। মণিপুরের নাচ এটা মণিপুরি নৃত্য। মণিপুরের যদি ভাষা বলে, মণিপুরের ভাষা হচ্ছে মণিপুরি এবং ইংরাজি। মণিপুরের লোকসভার সিট হচ্ছে 2টো এবং রাজ্যসভার সিট হচ্ছে 1টা। এরপরে স্টেট হচ্ছে আমাদের মিজোরাম। মিজোরাম হচ্ছে 1987 সালের 20 ফেব্রুয়ারি মিজোরাম তৈরি হয়েছিল এবং মিজোরামের ক্যাপিটাল হচ্ছে আইজল। মিজোরাম বাঁশ উৎপাদনে বিখ্যাত। মিজোরামের সাক্ষরতার হার অনেক বেশি। মিজোরামের ভাষা হচ্ছে মিজো, ইংরেজি আর লুসাই। মিজোরামের লোকসভা এবং রাজ্যসভা সিট হচ্ছে 1টা করে। ঠিক আছে, এরপরে স্টেট হচ্ছে আমাদের ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগরতলা। ত্রিপুরা 1972 সালে তৈরি হয় এবং ত্রিপুরা 3 দিক থেকে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে।
ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, ত্রিপুরায় লোকসভা সিট হচ্ছে একটা এবং রাজ্যসভা সিটও হচ্ছে একটা। তো আমরা উত্তর পূর্ব ভারতের 8টা রাজ্যই দেখে নিলাম। এরপরে আমরা দেখব হচ্ছে পশ্চিম ও মধ্য ভারত। পশ্চিম মানে হচ্ছে ওয়েস্ট এবং মধ্য ভারত মানে হচ্ছে সেন্ট্রাল। ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া আমরা দেখব। তো ওয়েস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ার আমাদের 5টা রাজ্য পড়বে। নাম্বার 1 রাজস্থান, নাম্বার 2 গুজরাট, নাম্বার 3 মহারাষ্ট্র এবং নাম্বার 4 হচ্ছে মধ্যপ্রদেশ এবং নাম্বার 5 হচ্ছে ছত্তিশগড়। এর মধ্যে ফার্স্ট আমরা গুজরাট নিয়ে আলোচনা করি। চলো, গুজরাট তৈরি হয়েছিল 1960 সালের 1 মে। ঠিক আছে, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর। গুজরাটের মেন ভাষা হচ্ছে গুজরাটি। গুজরাট হচ্ছে ম্যাক্সিমাম মানে ইন্ডিয়ার বিগেস্ট কোস্ট লাইন বা দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে গুজরাটে অবস্থিত। এবার স্টেটের মধ্যে যদি বলে তখন গুজরাট, এবং যদি ওভারঅল বলে ওভারঅল বিগেস্ট কোস্ট লাইন ইন্ডিয়ার আছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 1912 কিলোমিটার এবং গুজরাটের হচ্ছে 1653 কিলোমিটার। ঠিক আছে, স্ট্যাচু অফ ইউনিটি যেটি সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে তৈরি, সেটিও গুজরাটে অবস্থিত। এবং গির জাতীয় উদ্যান যেখানকার সিংহ বিখ্যাত, সেটাও গুজরাটেই অবস্থিত। গুজরাটের মেন ভাষা বলে দিচ্ছি গুজরাটি এবং তার সাথে সিন্ধি। গুজরাটে যদি ডান্স বলে, গুজরাটের বিখ্যাত ডান্স হচ্ছে গরবা আর ডান্ডিয়া। এগুলো তোমাদের মনে রাখতে হবে। গুজরাটের হচ্ছে তোমার রাজ্যসভার সিট হচ্ছে 11টা এবং লোকসভার সিট হচ্ছে 26টা। পরের স্টেটে চলে আসি আমরা। চলো, পরের স্টেট আছে হচ্ছে তোমার, এখানে আছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। তো আমরা আলোচনা করব এরপর মহারাষ্ট্রকে নিয়ে। মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্রকে বলা হয় ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। ঠিক আছে, ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বা ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয় মহারাষ্ট্রকে। এখানকার বলিউড বিখ্যাত এবং আরবিআই হেডকোয়ার্টার মহারাষ্ট্রতেই অবস্থিত। আর মহারাষ্ট্রের মেন ভাষা হচ্ছে মারাঠি। ঠিক আছে, এখানকার আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এটা মনে রাখতে হবে। মহারাষ্ট্রের লোকসভার সিট হচ্ছে 48টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 19টা। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে মধ্যপ্রদেশ নিয়ে। মধ্যপ্রদেশ তৈরি হয়েছিল 1956 সালের 1 নভেম্বর। 1956 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ আত্মপ্রকাশ করেছিল। এর ক্যাপিটাল হচ্ছে ভোপাল। একে ভারতের হৃদয়ভূমি বলা হয় বা হার্ট অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এটি ভারতের ঠিক মাঝখানে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশের লোকসভার সংখ্যা হচ্ছে 29টা এবং রাজ্যসভার সংখ্যা হচ্ছে 11টা। রাজ্যসভার সিট হচ্ছে 11টা। ঠিক আছে, এখানে সর্বাধিক বাঘ অবস্থিত, সর্বাধিক বাঘের পরিমাণ এখানেও দেখা যায়। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, খাজুরাহো মন্দির অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, তো এরপর আমরা আলোচনা করব নেক্সট আমাদের যে স্টেট, সেটা হচ্ছে ছত্তিশগড়কে নিয়ে। ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে, ছত্তিশগড় তৈরি হয়েছিল 2000 সালের 1 নভেম্বর। ঠিক আছে, এমপি থেকে পৃথক হয়ে তৈরি হয়েছিল হচ্ছে ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের মেন ভাষা হচ্ছে হিন্দি। এটি খনিজ সম্পদে পরিপূর্ণ। ঠিক আছে, এখানে কি পাওয়া যায়? মেনলি লৌহ আকরিক এবং বক্সাইট পাওয়া যায়। ঠিক আছে, এখানে ইস্পাত কারখানা আছে অনেকগুলো, এগুলো তোমাদের জানতে হবে। ক্যাপিটালের নাম রায়পুর। ঠিক আছে, এবং ছত্তিশগড়ের রাজ্যসভার সংখ্যা যদি বলে, রাজ্যসভার সংখ্যা 5টা এবং লোকসভার সিট হচ্ছে 11টা। এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখো পশ্চিম এবং মধ্য ভারতের আর একটা স্টেট বাকি রয়েছে, সেটা হচ্ছে রাজস্থান। তো রাজস্থান নিয়ে আমরা আলোচনা যখন করব, রাজস্থানের মেইন আমাদের ক্যাপিটাল হচ্ছে জয়পুর। রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। সাইজের দিক থেকে বললে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ঠিক আছে, এবং রাজস্থান তৈরি হয়েছিল 1958 সালে। রাজস্থানে থর মরুভূমি অবস্থিত। কেবলাদাও জাতীয় পার্ক বা কেবলাদাও ন্যাশনাল পার্ক অবস্থিত। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। রাজস্থানের লোকসভার সিট হচ্ছে 25টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 10টা। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, আমরা দক্ষিণ ভারতে চলে আসি। আমাদের লাস্ট পার্ট দক্ষিণ ভারতে আমরা মেইনলি
7টা স্টেট দেখতে পাই। সেই 7টা স্টেট নিয়ে আমরা পরপর আলোচনা করব। তো ফার্স্ট স্টেট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙেই পরে তৈরি হয়েছিল তেলেঙ্গানা। তো এই দুটো একসঙ্গে আলোচনা করা যায়। অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। এখানের মেইন ভাষা হচ্ছে তেলেগু। এটা 1 নভেম্বর 1956 সালে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এটাই লেখা আছে, প্রথম ভাষাভিত্তিক রাজ্য। কুচিপুডি এখানকার বিখ্যাত নাচ। তিরুপতি মন্দির এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কৃষ্ণা এবং গোদাবরী হচ্ছে এই রাজ্যের প্রধান নদী। এখানে বিশাখাপত্তনম অবস্থিত এবং লোকসভার সিট হচ্ছে 25টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 11টা। অন্ধ্রপ্রদেশকে রাইস বোল অফ ইন্ডিয়াও বলা হয়। রাইস বোল অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে, এবার দেখো, এবার চলে আসবো আমরা হচ্ছে নেক্সট রাজ্য, সেটা হচ্ছে তেলেঙ্গানা নিয়ে। তেলেঙ্গানা তৈরি হয়েছে, ভারতের নবীনতম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। নবীনতম রাজ্য মানে হচ্ছে লাস্ট তৈরি হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য, কিন্তু 2019 সালে তেলেঙ্গানা তৈরি হয়েছিল 2014 সালে, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীর স্টেটহুড হারিয়ে যায় এবং জম্মু কাশ্মীর কি হয়ে যায়, ইউনিয়ন টেরিটরি। সেজন্য বর্তমানে এটা 28তম রাজ্য, কারণ 29টা রাজ্যই নেই বর্তমানে। ঠিক আছে, এবার দেখো, তেলেঙ্গানার ব্যাপারে একটা জিনিসই মাথায় রাখতে হবে। তেলেঙ্গানার ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানারও মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু এবং তেলেঙ্গানা হচ্ছে 2014 সালে তৈরি। নেক্সট আমাদের রাজ্য দেখো, কর্ণাটকা। আগে আমরা তামিলনাড়ু নিয়ে আলোচনা করে নিই, পরে কেরালা আর কর্ণাটকা করব। তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে, তামিলনাড়ু হচ্ছে ভারতের প্রাচীনতম রাজ্যগুলোর মধ্যে একটি। এখানকার ইতিহাস 6000 বছরেরও বেশি পুরানো। ঠিক আছে, তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। এটি দ্রাবিড় সংস্কৃতির কেন্দ্র। এখানকার ভরতনাট্যম নাচ বিখ্যাত। ঠিক আছে, এখানকার মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। ঠিক আছে, ভরতনাট্যম নাচ এখানকার বিখ্যাত। এখানকার লোকসভার সিট হচ্ছে 39 এবং রাজ্যসভার সিট হচ্ছে 18টা। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট রাজ্য হচ্ছে কেরালা। কেরালার ক্যাপিটাল হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার সর্বাধিক সাক্ষর হচ্ছে, ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার হচ্ছে কেরালাতে অবস্থিত। কেরালা তৈরি হয়েছিল 1956 সালে। 1956 সালের 1 নভেম্বর তৈরি হয়েছিল কেরালা। ঠিক আছে, কেরালার ক্যাপিটাল আমরা বলে দিয়েছি। কেরালার মেইন ভাষা হচ্ছে মালায়ালাম। ঠিক আছে, কেরালা নিজের ব্যাকওয়াটার পর্যটনের জন্য বিখ্যাত এবং মশলা উৎপাদনের জন্য বিখ্যাত। সেজন্য কেরালাকে স্পাইস গার্ডেনও বলা হয় বা স্পাইস বোল অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে, এবার দেখো, আমরা নেক্সট আলোচনা করবো হচ্ছে কর্ণাটকা নিয়ে। কর্ণাটকার ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুরু। কর্ণাটকার আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে কর্ণাটকার আইনসভা। কর্ণাটকাকে বলা হয় ভারতের আইটি ক্যাপিটাল। কর্ণাটকার মেইন ভাষা হচ্ছে কান্নাডা। ঠিক আছে, হাম্পি যেটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট, সেটাও কর্ণাটকাতেই অবস্থিত। কর্ণাটকার লোকসভার সিট হচ্ছে 28টা এবং রাজ্যসভার সিট হচ্ছে 12টা। কর্ণাটকা কফি উৎপাদনে অগ্রগণ্য, মানে ভারতের 70%-এর বেশি কফি কর্ণাটকাতে অবস্থিত হয় এবং কর্ণাটকার চিকমাগালুরু জেলায় ইন্ডিয়ান কফি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো, গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্যও বটে। গোয়া তৈরি হয়েছিল 1987 সালে। 1987 বলে পর্তুগিজদের প্রভাব থেকে মুক্ত হয়ে এটি ভারতে যুক্ত হয়। গোয়ার মেইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোঙ্কানি। গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য। গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। গোয়ার লোকসভার সিট 2টো এবং রাজ্যসভার সিট হচ্ছে 1টা। নেক্সট আমরা এখানে সবকটা হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে। নেক্সট আমরা ভারতের যেগুলো 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টি। তার মধ্যে প্রথম হচ্ছে দিল্লি, জম্মু কাশ্মীর এবং পুডুচেরি। এই 3টে স্টেটের নিজেদের রাজ্যদের মতন বিধানসভা এবং চিফ মিনিস্টার আছে।
বাকিগুলোর জন্য সরকার নিযুক্ত করা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বাকি স্টেটগুলোকে পরিচালনা করে। তো দিল্লি হচ্ছে, দিল্লির ক্যাপিটাল নয়াদিল্লি, লাদাখের ক্যাপিটাল হচ্ছে লে, পুডুচেরির ক্যাপিটাল পুডুচেরি, দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ এটি গুজরাটের পাশেই অবস্থিত, এর ক্যাপিটাল হচ্ছে দমন। জম্মু কাশ্মীরের ক্যাপিটাল হচ্ছে গরমকালে শ্রীনগর এবং শীতকালে জম্মু। চণ্ডীগড়ের ক্যাপিটাল চণ্ডীগড়। আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্রি। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, এখান থেকে শুধু ক্যাপিটালগুলো মনে রাখলেই হবে। তো আমরা আজকে কি কি দেখলাম? সব দেখলাম হচ্ছে ভারতের বিভিন্ন ভাষা, বিভিন্ন বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারত কী করে একটা রাজ্য এবং ভারত কী করে একটা দেশ, এবং তার মধ্যে যে রাজ্যগুলো আছে তাদের মধ্যে কত বৈচিত্র্য আছে এবং প্রত্যেকটা রাজ্যের কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম, দেখলাম, এবং কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্টস পরীক্ষার সাপেক্ষে সেগুলোও দেখলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমরা এইভাবেই আস্তে আস্তে পুরো ভূগোলটা কভার করে দেব। এবার আমরা ভারতের কৃষি, নদী, অর্থনীতি সব কিছু নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। ঠিক একইভাবে আমাদের ইকোনমিক্সের বেসিক টু অ্যাডভান্স সিরিজ চলছে। তোমরা যদি অর্থনীতির ব্যাপারে জানতে চাও, আমরা প্রত্যেক ভিডিওতে আস্তে আস্তে বোঝাচ্ছি কিভাবে অর্থনীতি হয়। এখানে 10টা মতন ভিডিও আসবে যাতে পুরো ইকোনমিক্স আমরা কভার করে দেবো, এবং ভূগোলেও আমাদের 13 থেকে 14টা ভিডিও আসবে যেখানে পুরো ভূগোল সিরিজ কভার হয়ে যাবে। এটা ছিল তোমাদের পার্ট 2, এবং পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও এবং দেখা হবে পরের ভিডিওতে।